প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গিয়েছে আকাশের টিমের সাথে শত্রুপক্ষের। আকাশ একাই দুই হাতে আর্মস নিয়ে শত্রুদের শেষ করে দিচ্ছে। সালমান, তুই সবাইকে নিয়ে বাইরে যা। জাস্ট 20 পর্যন্ত গুনে এটা ভিতরে মারবি। তাতে আমি আসি আর না আসি। কিন্তু দোস্ত, যা বলছি তাই কর, যা। সালমান টিমের বাকিদের নিয়ে বাইরে এসে 20 সেকেন্ড পর্যন্ত গুনে গ্রেনেডটা ভেতরে মারে, আর সাথে সাথে শত্রুর রাস্তানা ধ্বংস হয়ে যায় নিমিষে। দোস্ত, এ কি করলি? আকাশ তো ভেতরে। সালমান মাটিতে বসে পড়ে ধ্বংস হয়ে যাওয়া আস্তানার দিকে তাকিয়ে মাথা নত করে বন্ধুকে হারিয়ে ফেলে চোখের জল ছেড়ে দেয়। হঠাৎই সালমান ওর কাঁধে কারো হাতের স্পর্শ পায়। সালমান মাথা তুলে তাকিয়ে দেখে আকাশের। সালমান অবাক হয়ে ওঠে, দাঁড়িয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, দোস্ত তুই ঠিক আছিস? কিভাবে বেঁচে আসলি? আমার কাছে সবার আগে তোরা। তোদের দোয়ার সাথে থাকলে আমার কিছু হতে পারে, বল। কখনোই না। যাক, একটা মিশন শেষ হলো। এবার একটু শান্তিতে থাকতে পারবি তোরা। চল, বাসা যাবি। ভাই, এভাবে আমাদের জন্য জীবনের ঝুঁকি নিবি না। আমাদের কাছে তুই সবার আগে। হ্যাঁ দোস্ত, তুই সবসময় আমাদের সেফ রাখোস আর নিজে শত্রুর সামনে এগিয়ে যাস। এরপর আর কিন্তু এসব চলবে না। আর কি যে বলিস না, তোরাই আমার সব। চল, এখন যাওয়া যাক। হ্যাঁ চল। এরপর সবাই সবার বাসায় চলে যায়। আকাশ বাসায় গিয়ে নক করতেই ওর মা দরজা খুলে দেয়। আকাশকে দেখেই বলে, বাবা এসেছিস? ঠিক আছিস তো? হ্যাঁ আম্মু, ঠিক আছে। তোমার দোয়ার সাথে থাকলে আমার আর কিছু হতে পারে, বলো। আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে। ওর আম্মু অভিমানী কণ্ঠে বলে, তোর বাবাও আর্মিতে কাজ করে নিজের জীবন দিয়েছেন, আর তুইও শেষমেশ সেই পথে গেলি। আহারে আম্মু, এত চিন্তা করো না তো। দেশের জন্য কিছু করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। তুমি শুধু দোয়া করো, তাহলেই হবে। মায়ের দোয়া সব সময় ছেলের সাথে থাকে। এখন যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। এবার পরিচয় দেওয়া যাক। এই হলো আকাশ। আকাশের বাবা আর্মিতে ছিলেন। বাবার আদর্শ ফলো করে আজ আকাশ দেশের জন্য কাজ করছে। আকাশ একজন স্পেশাল টিমের হেড। এই টিমে 5 জন ওয়ারিয়ার্স রয়েছে। তাদের সবাইকে একসাথে 5 স্টার ব্যাটালিয়ন বলা হয়। আর এই ব্যাটালিয়নের হেড হলো আকাশ। ওর নেতৃত্বে এখন পর্যন্ত 10টা মিশন সম্পূর্ণ হয়েছে। সরকার থেকে সবাইকে স্পেশাল মেডেলও দেওয়া হয়েছে। আকাশের পরিবারে মা আর একটা ছোট বোন আছে। ওর বাবা আগেই শহীদ হয়েছেন। আকাশের বোনকে কিছুদিন আগে একজন ডাক্তারের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আকাশের বয়স এখন 26 বছর। ও দেখতে বেশ হ্যান্ডসাম আর গুড লুকিং ছেলে। ফর্সা মুখ, সিল্কি চুল, সুঠাম দেহ সব মিলিয়ে পুরো একটা হিরো। আকাশ স্বভাবতই অনেক রাগী আর মিশুক। আকাশ ও টিমের বাকি 4 জনকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওরা সবাই ওর অনুগত। আকাশের কোনো কথায় ওরা ফেলে দেয় না। এদের নিয়ে আকাশের দুনিয়া। আকাশের এই ভাগা দড়ি জীবনে কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়ে ওঠেনি। জীবনের এই পর্যায়ে আসার জন্য কোনো মেয়ের উপর আকাশ দুর্বল হয়নি। আসলে কখনো কাউকে ওভাবে ভালোই লাগেনি। কিন্তু আকাশ অনেক মেয়ের ড্রিম বয় ছিল। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায়, খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতেই আকাশ ছিল বেস্ট। তাই সবার প্রিয় ছিল আকাশ। এরপর যখন 5 স্টার ব্যাটালিয়নে যুক্ত হলো, তখন ওর দায়িত্ব পালন দেখে সবাই ওকে পছন্দ করতে লাগলো। এখনও ডিপার্টমেন্টে সবাই ওকে এক নামে চেনে। লাস্ট মিশন শেষ করে আকাশ আর ওর বাকি টিম মেম্বাররা যখন রেস্ট নিচ্ছিল, ঠিক তখনই ওকে ওদের ডিপার্টমেন্টের চিফ রায়হান সাহেব কল করে ডাক দেয়। আকাশ দ্রুত তার কাছে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, আকাশ আসো, বসো। আকাশ বসতে বসতে বলে, স্যার, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কোনো বড় সমস্যা স্যার? রায়হান সাহেব তার চেয়ার ছেড়ে উঠে বেশ চিন্তিতভাবে এদিক ওদিক তাকিয়ে আকাশকে বলে, কিভাবে যে বলি বলো, মাত্রই তোমাদের একটা মিশন শেষ হলো। এখন স্যার, আপনি নিশ্চিন্তে বলুন। রায়হান সাহেব আকাশের কাছে এসে দ্রুত বলে, আকাশ, আমাদের সিক্রেট বেস থেকে একটা গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক চুরি হয়েছে, যেটা হাইটেক সিকিউরিটি দেওয়া, যা ব্যান করার জন্য একমাত্র পিন আমি জানি। কিন্তু আমার ভয় হচ্ছে এই হার্ড ডিস্ক যদি শত্রুপক্ষ অ্যাক্সেস করে ফেলে, তাহলে তো আমাদের দেশের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু স্যার, যেহেতু এটা আপনার নিজস্ব সিকিউরিটি দেওয়া, শত্রুপক্ষ কি পারবে তা অ্যাক্সেস করতে, যেখানে আমরা আজ অবধি পারিনি? আকাশ, কীভাবে বলবো বলো, তারা অলরেডি অ্যাক্সেসের জন্য কাজ করা শুরু করেছে। এরা খুবই বড় মাপের শত্রু আকাশ। এই হার্ড ডিস্কে একটা স্পেশাল জিপিএস আছে,
এটাকে ঠিক যখনই অ্যাক্সেস করতে নেবে এটা এই আইপ্যাডে তার লোকেশন পাঠাবে। লাস্ট 7 জায়গায় এর লোকেশন ট্র্যাক করা হয়েছে। এরা হার্ড ডিস্ক সম্পর্কে সব জানে, তাই ভিন্ন ভিন্ন 7 জায়গায় তারা এটিকে অ্যাক্সেস করতে চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি। তবে সফল হওয়ার চান্স রয়েছে। আকাশ, তোমাকে এই হার্ড ডিস্ক খুঁজে বের করতেই হবে, যেভাবে হোক বের করতেই হবে। স্যার আপনি চিন্তা করবেন না, মিশন যতই কঠিন হোক আমি তা সলভ করবই ইনশাল্লাহ। আকাশ, এই মিশনটা একদম সিক্রেট, এখনো কেউ জানে না। গত রাতে আমাদের সিক্রেট বেসের সব সিসি ক্যামেরা প্লাস সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তারা এটা চুরি করছে। এদের উদ্দেশ্য খুবই ভয়াবহ আকাশ। এই কথা মিডিয়াতে গেলে আমাদের অনেক ক্ষতি আর বদনাম হবে, তাই আমি তোমাকে স্যার আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এই জন্য এই টাফ মিশনটা তোমাকে হ্যান্ডেল করতে হবে এবং সফলও হতে হবে। স্যার আর চিন্তা করবেন না, কারণ মিশন হার্ড ডিস্ক শুরু। যে কোনো প্রকার হেল্প লাগলে তুমি আমাকে বলবে। জি স্যার, আমাকে শুধু এই মিশন রিলেটেড সব ইনফরমেশন দিন তাহলেই হবে। ওকে, আমি সব তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, তাহলে উঠি। বেস্ট অফ লাক। এরপর আকাশ রায়হান সাহেবকে বিদায় দিয়ে বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে আকাশ খুব চিন্তায় পড়ে যায়, কারণ এই এমন একটা মিশন যার লক্ষ্য হলো একটা হার্ড ডিস্ক খুঁজে বের করা। এই হার্ড ডিস্ক যাদের কাছে আছে তারা নিশ্চয়ই কোনো সাধারণ লোক হবে না, এরা কোনো বড় মাফিয়া বা ডনই হবে। আর সবচেয়ে বড় কথা, এই হার্ড ডিস্ক খুঁজে বের করাও একটা সহজ কাজ না। আকাশ কিভাবে কি করবে তা বুঝতে পারছে না। রাত 12টা। আকাশ এখনও টিম মেম্বারদের নতুন মিশন সম্পর্কে কিছুই বলেনি। আগে আকাশ এই মিশনের পুরো ছকটা আঁকতে চায়, তারপর নামবে সিক্রেট মিশনে। সারা রাত ধরে 1000 বার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কোনো ক্লু পাচ্ছিল না। কিন্তু হঠাৎই ভোরের দিকে এতবার চেষ্টা করার পর আকাশ সেই অপেক্ষাকৃত ক্লুটা পেয়ে যায় আর দ্রুত ছকটা এঁকে ফেলে। আকাশ কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে, কারণ আজ ঘুম থেকে উঠেই এমন এক মিশন শুরু হবে যার শেষটা কেউ জানে না। পরের দিন সকাল 10:30। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে যায়। ও খুবই টেনশনে আছে, এই মিশনটা খুবই রিস্কের, না জানি কি থেকে কি হয়। আকাশ চুপচাপ নাস্তা খাচ্ছে, কোনো কথা বলছে না। আকাশের মায়ের কাছে বিষয়টা ভালো লাগছে না, তাই তিনি আকাশকে জিজ্ঞেস করলেন, আকাশ, কিছু কি হয়েছে? এরকম চিন্তিত হয়ে আছিস কেন? সব ঠিক আছে তো? আকাশ ভাবতে ভাবতে আস্তে করে বলল, আম্মু আবার একটা নতুন মিশন পেয়েছি। আকাশের আম্মুর মনটা সাথে সাথেই খারাপ হয়ে যায়, তাও নিজেকে সামলে বলেন, এর আগে কত মিশনে তুই সফল হয়েছিস, তাহলে চিন্তা কিসের? মা, এই মিশনটা খুব ভিন্ন, আগাগোড়া কিছুই খুঁজে পাচ্ছি না। যা পেয়েছি তাতে কাজ হবে কিনা কে জানি। তুই পারবি, আমার বিশ্বাস। এত চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ আর সামনে এগিয়ে যা। তোকে কেউ হারাতে পারবে না। তুই পারবি বাবা, অবশ্যই পারবি। আকাশ মাথা তুলে উজ্জ্বল নক্ষত্রের মতো আম্মুর দিকে তাকিয়ে বলে, সত্যি আম্মু পারবো? ইনশাআল্লাহ পারবি। ওকে মা, দোয়া করো। আজ থেকে শুরু হচ্ছে, আমি এখন উঠি, অনেক কাজ আছে। আচ্ছা আকাশ, কিন্তু মনে রাখিস, যাই করবি সাবধানে। আচ্ছা। বলেই আকাশ বেরিয়ে পড়ে। আকাশ গেলে ওর আম্মু আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করতে করতে বলে, আল্লাহ, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো, তুমি ছাড়া আর কেউ নেই। আকাশ ফোন করে সবাইকে নিয়ে ওদের সিক্রেট বেসে বসে। ওর টিমের বাকি মেম্বাররা এখনো কিছুই জানে না। সবাই একসাথে বলে, কি হয়েছে ভাই, সবাইকে ডাক দিলে কোনো সমস্যা? হ্যাঁ, আসলে কি হয়েছে দোস্ত? দেখ, আমি জানি মাত্র তোরা একটা মিশন শেষ করলি, কিন্তু কিন্তু কি দোস্ত? নতুন মিশন। নতুন মিশন? হ্যাঁ, আর এরা যেই সেই মিশন না, অনেক রিস্ক আর গুরুত্বপূর্ণ একটা মিশন। দ্য সিক্রেট মিশন হার্ড ডিস্ক। দ্য সিক্রেট মিশন হার্ড ডিস্ক? তুই সব খুলে বলতো, কিছুই বুঝতেছি না। গত পরশুদিন রাতের দিকে আমাদের একটা সিক্রেট বেস থেকে একটা হার্ড ডিস্ক চুরি হয়। এই হার্ড ডিস্কে আছে আমাদের দেশের নিরাপত্তার অনেক তথ্য, যা এখন বর্তমানে শত্রুদের হাতে। কি, তাহলে তো এতক্ষণ ওরা সব জেনে গিয়েছে। আকাশ আইপ্যাডটা হাতে নিয়ে ওদের সামনে রেখে বলে, না, এখনও পারেনি। পারলে এই আইপ্যাডে মেসেজ আসতো। ওরা পারেনি কারণ আমাদের চিফ রায়হান স্যারের নিজস্ব হাইটেক সিকিউরিটি দেওয়া হার্ড ডিস্কে, যার পিন শুধু তিনি একাই জানেন। তবে শত্রুপক্ষ এদিকে যতবার সিকিউরিটি ব্রেক করতে নিবে এই আইপ্যাডে, ততবার তাদের লোকেশন চলে আসবে, কারণ হার্ড ডিস্কে লাগানো আছে স্পেশাল জিপিএস, যা এই হার্ড ডিস্কে যতবার সক্রিয় করবে আর তার লোকেশন পাঠাবে। তাহলে তো খুব সহজে এটা বের করা যায়।
লোকেশন ট্রেক কর, হার্ড ডিস্ক বের হয়ে আসবে। না শামিম, এরা অনেক চালাক। এরা এই হার্ড ডিস্ক সম্পর্কে সব জানে। তাই এরা এখন পর্যন্ত 9 জায়গায় এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তাহলে এখন আমরা কি করতে পারি? আমাদের কাজ হচ্ছে এই হার্ড ডিস্ককে খুঁজে বের করা, এবং সেটা করতে হবে এটাকে অ্যাক্সেস করার আগে। সবই বুঝলাম, কিন্তু দোস্ত এটা কি সম্ভব? আমারও মনে হয়েছিল এটা অসম্ভব, কিন্তু সারা রাত কাজ করে আমি একটা প্ল্যান করেছি। কি দোস্ত? তাহলে শোন, এই যে 9 জায়গার লোকেশন আমরা পেয়েছি তা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে এখনও যাওয়া হয়নি। এই যে 9 জায়গা, এগুলো সব কোলাহল মুক্ত জায়গা। আর সবচেয়ে মজার কথা হলো এই 9টি জায়গা একটি জায়গা হয়ে যায়, আর তা হলো আরেক পয়েন্ট। আমার বিশ্বাস এই হার্ড ডিস্ক এখানে কোথাও আছে। কিন্তু আরকে পয়েন্ট তো খুব কোলাহলপূর্ণ একটি জায়গা। ইয়েস, এখানেই তো আমার চোখটা মিলছিল। ওরা কোলাহল থেকে এমন সব জায়গায় যায় যেখানে কেউ থাকে না, আর আমি নিশ্চিত ওরা কোনো বড় গাড়িতে যায়। তাহলে আর কি, চল সবাই মিলে আর কি পয়েন্টে অ্যাটাক করি। এটাই তো সমস্যা। কি সমস্যা? আরেক পয়েন্ট একটা বিশাল পাবলিক প্লেস, এখানে ফায়ারিং করার কোনো ওয়ে নেই। যদি একটা গুলি পাবলিকের গায়ে লাগে তাহলে আমার এই পেশায় আসাটাই অনর্থ হবে। তাহলে চিন্তার কোনো কিছু নেই। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে ওরা এরপর কোথায় যেতে পারে আমরা তা চিন্তা করে আমরা ওদের আগেই সেখানে গিয়ে থাকবো। জিপিএস অন হওয়া মাত্রই ওদের খুঁজে বের করব। আর একটা কথা, কি দোস্ত? আমাদের কিছু লোক আরেক পয়েন্টের মধ্যে ছদ্মবেশে ঢুকিয়ে দিতে হবে, যাতে কোনো প্রকার ক্লু আমাদের হাত থেকে মিস না হয়। বা দোস্ত, তুই বেস্ট। তোর টিমের মেম্বার হয়ে আমরা ধন্য। হয়েছে তোদের, আর পাম দিতে হবে না। খুব সিরিয়াসলি আমাদের এই মিশনটা শেষ করতে হবে। আশা করি আমি যেভাবে ভেবেছি ঠিক সেভাবেই যেন কাজটা হয়। হবে হবে দোস্ত, চিন্তা করিস না। এরপর আকাশ আর ওদের বাকি টিম মেম্বাররা শুটিং প্র্যাকটিস করতে চলে যায়। অন্যদিকে ফোনে, কাজ হয়েছে? না বস, আমরা চেষ্টা করতেছি। শোন, যেভাবে হোক এটা খুলে আমাকে দিবি। কোটি টাকার খেলা কিন্তু। জি বস, শালায় এমন সিকিউরিটি দিয়েছে, আবার জিপিএস এর খেলা, কোনোভাবেই কাজ হচ্ছে না। হাসান, আমি না শুনতে পছন্দ করি না। যেমনই হোক খুলে নিয়ে আয়, আর যাই করবি সাবধানে। জি বস। নেক্সট কই? মীরা রোড। আচ্ছা। আকাশ সন্ধ্যায় বাসায় ফিরে। এর মাঝেও অনেক পয়েন্টে ওদের লোক ফিট করে আসে। কেউ হকার, কেউ চা বিক্রিওয়ালা, কেউ দোকানদার, এভাবে সবার কাছে ব্লুটুথ আছে। সবাই সবার সাথে কানেক্টেড। এরা সবাই বিভিন্ন জায়গায় অবস্থান করে, সবার প্রতি তারা নজর রাখছে। এদের সবাইকে আবার আকাশ কন্ট্রোল করছে। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে কাজে বসে পড়ে। আকাশ আর কে পয়েন্টের ম্যাপ নিয়ে বসে। গত 9 জায়গায় আর কে পয়েন্ট থেকে বেশ কাছেই ছিল। এই আধা ঘন্টার মতো সময় লাগে প্রতি জায়গা থেকে। আকাশের এখন কাজ হলো এমন আরও কয়েকটা জায়গা বের করা। আকাশ অনেক গাণিতিক হিসাব করে কয়েকটা জায়গা বের করে, যেমন সালাম ডেইরি মোড়, শান্তিবাগ, হিরু মিয়ার লেন, মীরা রোড, আরও কয়েকটা আছে। কিন্তু এগুলোর মধ্যে কোনটা হতে পারে? রাত 11:36। আকাশের মাথা ভো ভো করে ঘুরছে। কিভাবে যে কি করবে, কোন জায়গাটায় যে যাবে তা মাথায় আসছে না। তাই পিস্তলটা লোড করে পিছনে ভরে ও রাম্মুকে বলে বাইরে হাঁটতে বের হয়। আকাশের এটা পুরনো স্বভাব, মাথায় কিছু না আসলেই বাইরে ঘুরতে বের হয়। তাই আজও তার ব্যতিক্রম হয়নি। আকাশ ওর বাসা থেকে হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে যায়। আশেপাশে তেমন কোনো লোকজন নেই, তবে রিক্সা আর প্রাইভেট গাড়ি চলছে কয়েকটা। আকাশ ল্যাম্পপোস্টের আলোতে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে। ধূমপান বা নেশা জাতীয় জিনিস যে আমাদের ক্ষতি করে তা জানে বলেই আকাশের হাতে কোনো সিগারেট নেই। রাতে শহরটা খুব ঠান্ডা আর আরামদায়ক হয়। মন আর মাথা দুটোকেই চাঙ্গা করে দেয় এই পরিবেশ। কোনো মাদকের সাহায্য লাগে না। আকাশ একটা ছোট গলির সামনে দিয়ে চলে যেতে ওর তীক্ষ্ণ কানে কেমন জানি গোঙানি আর ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসে। আকাশ দ্রুত কৌশলে পেছনে এসে অন্ধকার গলির ভেতর ঢুকে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। যতই সামনে যাচ্ছে শব্দগুলো খুব স্পষ্ট মনে হচ্ছে। আকাশ গলির মাঝামাঝি আসতেই দেখে একটা অসমাপ্ত বাড়ির নিচে আলো জ্বলছে। চারদিকে কেউ নেই। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে আলো আর সেখান থেকে আসা শব্দের কাছে ছুটে যায়। আকাশ সেখানে গিয়ে যা দেখে তা দেখার জন্য ও প্রস্তুত ছিল বলে মনে হয় না। আকাশ দেখে 3টা লোক একটা মেয়েকে ধর্ষণ করার জন্য ধরে রেখেছে।
একজন মেয়েটার হাত আর একজন মেয়েটার পা ধরে রেখেছে। মেয়েটার জামার কিছু অংশ ছিঁড়েছে, আর বাকি একজন পশুর মতো ঝাঁপিয়ে পড়ার জন্য তার নিজের জামা কাপড় খুলছে। মেয়েটার মুখ কাপড় দিয়ে বাঁধা, কিন্তু সে যে কি আর্তনাদ করছে তা আকাশের বুকে আর কানে স্পষ্ট এসে লাগছে। ঠিক যখনই পশুটা মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই আকাশ এন্ট্রি মারে আর বলে, ওকে ছেড়ে দে। পশু তিনটা হঠাৎ কারো শব্দ শুনে ভড়কে যায়। মেয়েটা আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে শুধু কাঁদছে। পশুগুলো আকাশের দিকে তাকিয়ে ওকে একা দেখে হাসি দিয়ে বলে, ও শুয়ারের, তুই কে রে? তোর কথায় আমরা ওকে ছেড়ে দিব। আয়, তুইও আয়, একসাথে খাই। কোনো কিছুতে পেট্রোল দিয়ে যদি আগুন লাগিয়ে দিলে যেভাবে দাও দাও করে জ্বলবে, ঠিক সেভাবেই আকাশের ভেতরটা জ্বলে ওঠে। মেয়েটার চোখের সামনে হঠাৎই তিনটা লাশ ঠাস ঠাস করে পড়ে যায়। মেয়েটা দেখে আকাশের পিস্তল থেকে ধোঁয়া উঠছে আর ওর চোখ লাল হয়ে আছে। তিনটা পশুর মৃত শরীরগুলো আবার নড়ে উঠল, কারণ আকাশ রাগী আর কষ্টে ওর পিস্তলের পুরো ম্যাগাজিনটাই তিনটা পশুর উপর শেষ করে। মেয়েটা শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওর সামনে তিনটা গলিতে ঝাঁঝরা হওয়া রক্তাক্ত লাশ আর একজন পিস্তল হাতে বীর দাঁড়িয়ে আছে। আকাশ পিস্তলটা পিছনে রেখে মেয়েটার কাছে এগিয়ে যায়। মেয়েটা অনেক ভয় আর লজ্জা পাচ্ছে, নিজেকে হাত দিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। আকাশ মেয়েটার কাছে গিয়ে ওর গায়ে থাকা টি শার্টটা দ্রুত খুলে মেয়েটাকে দেয়। মেয়েটা দ্রুত তা পরে নেয়। মেয়েটা থরথর করে কাঁপছে, হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছে না। মেয়েটা জামাটা পরে ঠাস করে বসে পড়ে। দাঁড়িয়ে থাকার শক্তিটা পর্যন্ত মেয়েটা হারিয়ে ফেলেছে। মেয়েটা মাটিতে বসে কেঁদে দেয়। আকাশের খুব খারাপ লাগছে। আকাশ মেয়েটার কাছে গিয়ে বসে বলে, প্লিজ আপনি আর ভয় পাবেন না, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারেনি। এই পশুগুলোর প্রাপ্য শাস্তি আমি ওদের দিয়েছি, আপনি শান্ত হন। মেয়েটা করুণভাবে অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকায়। আকাশ যেন থমকে যায় মেয়েটাকে দেখে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আকাশের খুব রাগ আর কষ্ট হচ্ছে। তাও নিজেকে সামলে বলে, আপনাকে বাসা দিয়ে আসি চলুন, আর ভয় পাবেন না, আমি তাতে আপনাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। মেয়েটা মাথা নিচু করে মাথা নাড়িয়ে না বলে। আকাশ আবার বলে, আপনি বাসায় যাবেন না? মেয়েটা মাথা নাড়িয়ে না বলে। তাহলে আমাকে বলুন আপনি কোথায় যাবেন। মেয়েটা এবার কান্না সিক্ত কণ্ঠে বলে, আমি এখানে হোস্টেলে থাকি, আমার বাবা মা গ্রামে। আমি এখন এভাবে হোস্টেলে কিভাবে যাব? সবাই আমাকে বলেই মেয়েটা হামাও করে কেঁদে দেয়। আকাশ মেয়েটাকে প্রশ্ন করে, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছিলেন? আমার হোস্টেল এই গলির 2টা গলির পরই। আমার শরীরটা খারাপ লাগছিল, তাই ফার্মেসিতে এসেছিলাম। কিন্তু এই জানোয়ারগুলো হঠাৎ করে ওই গলি থেকে বের হয়ে আমাকে ধরে এখানে নিয়ে আসে। আপনি না আসলে ওরা আমাকে... প্লিজ আপনি আর কাঁদবেন না, আপনি আমার সাথে আসুন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, কোথায়? আমার বাসায়, সেখানে আমার আম্মু আছে, চলুন। না, আমি কোথাও যাব না, আমার কাউকে বিশ্বাস হচ্ছে না। আমি একজন স্পেশাল আর্মি, দেশের নিরাপত্তার জন্য শপথ নিয়েছি, আপনার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না, আসুন। মেয়েটা কি যেন ভেবে অনেক কষ্টে উঠে আকাশের সাথে ওর বাসায় চলে যায়। আকাশ বাসায় বেল দিতেই ওর মা দরজা খুলে দেয়। আকাশের আম্মু মেয়েটাকে দেখে আকাশ থেকে পড়ে আর বলে, ওকে আকাশ? মা, আগে ভিতরে আসতে তো দাও, তারপর সব বলছি। ও হ্যাঁ, আয় আয়। আকাশ মেয়েটাকে নিয়ে ভেতরে গিয়ে সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি এনে দেয়। মেয়েটা ঠকঠক করে পানি খেয়ে ফেলে। আকাশের আম্মু মেয়েটার পাশে বসে আকাশকে জিজ্ঞেস করে, তোর টি শার্ট ওর গায়ে কি হয়েছে বাবা ওর? বলছি। এরপর আকাশ ওর আম্মুকে সব খুলে বলে। মেয়েটা অঝরে কেঁদে দেয়। আকাশের আম্মু মেয়েটাকে ঝুড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে, থাক মামনি, কান্না করে না, খুব ভালো করেছিস। আকাশ জানোয়ারগুলোর সাথে ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ফুলের মতো মেয়েটাকে নষ্ট করতে চাচ্ছিল, খুব ভালো করেছিস। মামনি, তোমার কিচ্ছু হয়নি, আর একটুও কান্না করো না, আমি তোমার মায়ের মতোই, আর ভয় পেও না। মেয়েটা এখনও কান্না করছে। আসলে একটা মেয়ের কাছে এভাবে বিপদে পড়া কোনো স্বাভাবিক বিষয় না। মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে তা শুধু ও নিজেই জানে। আমাদের পুরুষের কাম চাহিদা পূরণ হলেই হয়, সেটা যেভাবেই হোক, কিন্তু এই চাহিদা পূরণ করতে গিয়ে সে হয়ে ওঠে একজন পশু, একজন ধর্ষক। এসব পশুরা কখনো নারীদের সম্মান তো দূরের কথা,
ভালো নজরেই তাকায় না। এরা 5 মাসের শিশুকে পর্যন্ত ছাড়ে না। এদের শাস্তি একটাই, মৃত্যু। আকাশ ওর আম্মুকে ইশারা করে ওর রুমে চলে যায়। ওর অনেক কাজ আছে। আকাশ চলে গেলে ওর মা মেয়েটার চোখ মুছে দিয়ে বলে, আরে কাঁদে না মামনি। তার তোমার নাম কি মিষ্টি মামনি? মায়া। বাহ, মায়া একদম তোমার সাথে মিলে যায়। তোমার মুখখানা দেখলে অনেক মায়া হয়। তুমি একদম মায়াবী একটা মামনি। মায়া অনেক লজ্জা পায়, কিন্তু একটু আগে যা হয়েছে তা বারবার ওকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আকাশের মা বিষয়টা বুঝতে পেরে মায়াকে তার বুকের সাথে জড়িয়ে মাথায় হাত দিয়ে বলে, মামনি, আমরা মেয়ে, আমরা নারী, আমাদের সহ্য শক্তি পুরুষের থেকে অনেক বেশি। 10 মাস 10 দিন বসে আমরা একটা সন্তান জন্ম দিই, যার কষ্ট কোনো পুরুষ কোনো দিন সহ্য করতে পারবে না। জীবনটা খুব অন্যরকম, কখনো রঙিন, কখনো শুধু কালো। এসব ছোটোখাটো বিষয় জীবনে ঘটবে, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। এ থেকে শিক্ষা নিতে হবে। রাস্তায় কুকুর থাকবেই, একটা মারলে আরও 10টা হবে, কিন্তু আমাদের উচিত এই কুকুরগুলো থেকে বেঁচে চলা। কিন্তু আমরা যদি তা না করে এভাবে ভেঙে পড়ি, তাহলে কি জীবন সামনে এগোবে বলো? তুমি না একটা নারী, তুমি ভেঙে পড়লে হবে? যুদ্ধ করে টিকে থাকতে হবে। আকাশের আম্মুর কথাগুলো মায়াকে অনেকটা সাহসী করে আর নিজের উপর আস্থা বাড়িয়ে দেয়, সাথে বেঁচে থাকার অর্থটা বুঝিয়ে দেয়। মায়া মাথা তুলে বলে, আপনার মতো মায়ের কোল থেকে এমন সন্তান হতে পারে। আল্লাহ তাআলা যেন সবাইকে আপনার মতো একটা মা আর এমন একটা ছেলে দেয়। দিবে না কেন? অবশ্যই দিবে। আর আমিও দোয়া করি আল্লাহ যেন সব মাকে তোমার মতো একটা মায়াবতী মিষ্টি মেয়ে দেয়। আমারও একটা মেয়ে আছে, ঠিক তোমারই মতো মিষ্টি। সত্যি আপুটা অনেক লাকি হবে আপনাকে মা হিসেবে পেয়ে। মামনি, তুমি কিছু খাবে? মুখ দেখে মনে হচ্ছে কিছু খাওনি। মায়া মাথা নিচু করে চুপ করে বসে আছে। আকাশের আম্মু বলে, আচ্ছা, বুঝতে পেরেছি। চলো ফ্রেশ হয়ে কিছু খাবে। আকাশও খায়নি এখনো, তোমরা একসাথে খাবে, আসো। এবার আকাশের মা মায়াকে নিয়ে তার রুমে চলেছে। আকাশের মা মায়াকে এমন একটা শাড়ি বের করে দেয় যেটা মায়ার পরনে লাগবে। মায়াকে তিনি শাড়িটা পরিয়েও দেন। মায়াকে শাড়িতে যা লাগছে না, একদম অপসরা। আকাশ কাজের টেনশনে রাতে খায়নি, এখন খেতে এসেছে। তার উপর এত বড় একটা কাজ করেছে। প্রচুর রেগে আছে আকাশ। এসব পশুদের কারণেই দেশের এই অবস্থা। খবরের পাতাগুলো পড়াই যায় না, ধর্ষণ আর ধর্ষণ খালি। আকাশ চুপচাপ বসে আছে। হঠাৎই হালকা নীল রঙের একটা শাড়ি পরে মায়া আকাশের সামনে আসে ওর মায়ের সাথে। আকাশের প্রথম চোখ যায় মায়ার পায়ের দিকে। পা থেকে আস্তে আস্তে দেখতে দেখতে উপরে মায়ার মুখখানা দেখে আকাশ যেন স্তব্ধ হয়ে যায়। ঠিক এমন একটা মেয়েকে যেন আকাশ খুঁজছিল। মায়াই ভরা মুখ মায়ার, চোখ জোড়া একদম মুক্তোর মতো, ঠোঁটের কোনায় ছোট কালো তিল আর ঘন কালো মেঘের মতো চুল। আকাশ সাঁ করে মায়াকে দেখছে। মায়া চুপ করে প্রীতমের মায়ের কাছে বসে। প্রীতম এখনো হাঁ করে মায়াকে দেখছে। আকাশের আম্মু বলে ওঠে, এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে কিন্তু আকাশ তোর মুখে মাছি ঢুকবে, মুখ বন্ধ কর। আকাশের আম্মু চাচ্ছে মায়াকে কমফোর্টেবল বোধ করাতে, যাতে মায়া একটু আগের কথা ভেবে আবার কষ্ট না পায়। আকাশ ওর আম্মুর কথা শুনে লজ্জা পায়। মায়া আর চোখে আকাশকে একটু লজ্জাসিক্তভাবে দেখে নেয়। এরপর আকাশের আম্মু দুজনকে খাবার বেড়ে দেয়। মায়া বলে ওঠে, আন্টি আপনি খাবেন না? মামনি, আমি আগে খেয়েছি, তোমরা খাও। আকাশ, ওর নাম মায়া, ওর সাথে খুব মিল আছে তাই না? আকাশ খেতে খেতে মায়াকে এক নজর দেখে বলে, মায়া? মামনি, নিজের বাসার মতো করে খাও, কোনো লজ্জা পেও না। তুমি আমার মেয়ের মতোই। মায়া একসময় খেতে খেতে কেঁদে দেয়। আকাশের মা বলে ওঠে, দেখ আবার মেয়েটা কাঁদছে, আহা কেঁদো না। আপনি একদম আমার মায়ের মতো। আজ আপনারা না থাকলে আমি শেষ হয়ে যেতাম। ওদের পাপের শাস্তি আল্লাহ আমার হাতে লিখে রেখেছিল। আপনি শুধু উসিলা মাত্র, আর কষ্ট পাবেন না, কিছুই হয়নি। আর যা হয়েছে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান। হ্যাঁ, আকাশ ঠিক বলেছে। মামনি, আর কেঁদো না তো, এখন খাও। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আকাশ ওর রুমে চলে যায় আর মায়াকে নিয়ে আকাশের আম্মু তার রুমে চলে যায়। আকাশের আম্মু মায়াকে নিয়ে তার বিছানায় শুয়ে পড়ে আর মায়াকে বলে, মামনি, তোমার বাসায় কে আছে? আব্বু আম্মু আর একটা ছোট ভাই। আব্বু কলেজের শিক্ষক আর মা বাসায় থাকে।
আর ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। এরা সবাই আমার গ্রামে থাকে। ও, তুমি এখানে একা থাকো? আমি এখানে একটা হোস্টেলে থেকে ভার্সিটিতে পড়ি। এই বছরই নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। ঢাকার কিছুই চিনি না, কিছু বুঝিও না। শোনো মামনি, এই শহরটা খুব খারাপ। কখনো রাতে একা বের হবে না। যদি একান্ত প্রয়োজন হয় কাউকে সাথে নিয়ে বের হবে। জি আন্টি, সত্যি আপনারা অনেক ভালো। না হলে কে এত সাহায্য করবে? আমার ছেলেটা ঠিক ওর বাবার মতো। জানো ওর বাবার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছিল? কিভাবে? বলছি। আমাকে একদিন কিছু বকাটে ছেলে রাস্তায় খারাপ ব্যবহার করছিল। ওর বাবা এসে ছেলেগুলোকে এমন মারে যে ছেলেগুলো মনে হয় 6 মাসেও বিছানা থেকে উঠতে পেরেছে কিনা সন্দেহ। ওর বাবার সাহসিকতা দেখে আমি সেদিনই তার প্রেমে পড়ে যাই, কিন্তু বলতে পারি না। লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেতাম। একদিন ধরাও খাই। ব্যাস। ব্যাস কি? পরের দিন পুরো পরিবার নিয়ে আমার বাসায় হামলা দিয়ে আমাকে নিয়ে যায়। মায়া আকাশের মায়ের কথা শুনে হাসতে হাসতে শেষ, সাথে আকাশের আম্মু। মায়া আস্তে আস্তে বলে, আন্টি, আঙ্কেল কই? ওনাকে দেখছি না। আকাশের আম্মু আস্তে করে বলে, নেই, শহীদ হয়েছেন। ও সরি আন্টি, আমি বুঝতে পারিনি। না না, সমস্যা নেই। এরপর মায়া আর আকাশের আম্মু অনেক কথা বলে, ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে আকাশের চোখে ঘুম নেই। আকাশ কাল কোথায় যাবে তা হিসাব করে বের করে। ওর বাকি টিম মেম্বারদের কল করে বলে, কাল আমরা সালাম রোডের ওখানে থাকবো, তোরা সকাল সকাল আগে চলে যাস, আমি পড়ে আসবো, সারাদিন ওখানেই থাকবো। আচ্ছা। এরপর আকাশ সব গুছিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ঠিক চোখটা বন্ধ করার সাথে সাথে মায়ার মায়াবী মুখখানা ওর সামনে ভেসে ওঠে। কিন্তু মায়ার সাথে আজ যা হলো তা ভেবেই আকাশের অনেক রাগ হয়। রাগটাকে গিলে ফেলে মিশনের কথা ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, আকাশ, ওকে একটু দিয়ে আয় বাবা। আচ্ছা মা, আসুন। আন্টি, আপনারা অনেক করেছেন, সত্যি আপনাদের মতো ভালো মানুষ আর হয় না। অনেক ধন্যবাদ আপনাদের। দূর বোকা, ধন্যবাদ কিসের? তোমার যখন ইচ্ছে হবে তুমি চলে এসো। আমি সারাদিন বাসায় একাই থাকি। তুমি আসলে আমার আরো ভালো লাগবে। আচ্ছা, আসি আন্টি। সাবধানে থাকবে মামুনি। এরপর আকাশের সাথে মায়া নিচে নেমে আসে। আকাশ ওর দামি বাইকটা বের করে বলে, উঠুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। মায়া লজ্জাসিক্ত হয়ে বাইকে বসে। আকাশ একটা হাসি দিয়ে এক টানেই মায়ার হোস্টেলের সামনে চলে যায়। মায়া বাইক থেকে নেমে বলে, আপনাকে কোটিবার ধন্যবাদ দিলেও কম হবে। তাও মন থেকে বলছি, আপনি আমাকে বাঁচিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আকাশ ওর মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে দিয়ে বলে, এখানে আমার নাম্বার আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন দেবেন। মায়া অবাক হয়ে কার্ডটা নেয় আর বলে, আচ্ছা। আকাশ একটা মুচকি হাসি দিয়ে এক টানে আবার বাসার দিকে চলে আসে। আকাশ গেলেই মায়ার বান্ধবী বলে, মায়া, কি রে, রাতে তুই কই ছিলি? আর ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? উপরে চল, সব বলছি। আচ্ছা, আর তুই এত সুন্দর শাড়ি পরে আছিস কেন? চল, সব বলছি। এরপর হোস্টেলে গিয়ে মায়া লিমাকে সব খুলে বলে। লিমা মায়ার একদম বেস্ট ফ্রেন্ড। লিমা মায়ার কথা শুনে ওর গায়ে যেন কাটা দিয়ে যাচ্ছে। লিমা বলে, দোষ, আল্লাহ তোকে বাঁচাইছে রে। ঠিক সময়ে ছেলেটা না গেলে যে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। সত্যি তোর ভাগ্যটা অনেক ভালো। আসলে দোস্ত, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, তিনি আমাকে বাঁচিয়েছেন। কিন্তু জানিস, সবার ভাগ্যটা না আমার মতো না রে। সবাই তো আর ওনার মতো কাউকে পায় না যে এসে বাঁচাবে। আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, সবাই যেন ওনার মতো একজনকে পায়। অন্যদিকে আকাশ মায়াকে পৌঁছে দিয়ে সোজা বাসায় এসে ফ্রেশ হয়, হয়েই বাকিদের ফোন দেয়। তোরা সবাই কোথায়? দোস্ত, আমরা এই স্পটে পৌঁছে গিয়েছি। এখনও তেমন কেউ নেই। আমরা 4 জন 4 পয়েন্টে আছি। পুরো এলাকা আমাদের আন্ডারে। ওকে, তোরা থাক, আমি আইপ্যাড নিয়ে আসছি। ওকে। আকাশ এরপর রেডি হয়ে নাস্তা করে মাকে বিদায় দিয়ে বাইক নিয়ে বাইরে বের হয়ে টান দিয়ে কিছু দূর সামনে আসতে দাঁড়িয়ে যায়। দেখে মায়া দাঁড়িয়ে আছে। আপনি একা দাঁড়িয়ে আছেন? মায়া ইতস্তত হয়ে বলে, আসলে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, একটু লাইব্রেরিতে যেতে হবে, কিছু নোট করব তো, কোনো রিক্সায় পাচ্ছি না। আসুন, আমি দিয়ে আসি। আরে না না, আপনি খুবই ব্যস্ত মানুষ, আমার জন্য আপনার লেট হবে। আপনি যান, আমি রিক্সা পেয়ে যাব না।
আকাশ মুখটা শক্ত করে একটু গম্ভীর কণ্ঠে বলে, উঠুন বলছি। মায়া ভয় পেয়ে দ্রুত বাইকে উঠে বসে। আকাশ মুচকি হাসি দিয়ে বলে, আমাকে শক্ত করে ধরে বসুন আর বলুন কোথায় যাবেন। মীরা রোডের কাছে, ওখানে একটা বেশ বড় লাইব্রেরি আছে। আকাশ অবাক হয়ে হাসতে করে বলে, মীরা রোড? জি। আচ্ছা চলুন। আকাশ মায়াকে নিয়ে মীরা রোডের দিকে যায়, আর ওর বাকি টিম মেম্বাররা সবাই সালাম রোডে অপেক্ষা করছে। আকাশ মায়াকে মীরা রোডের কাছে নামিয়ে দেয়। মায়া বাইক থেকে নেমে বলে, আপনি অনেক ভালো, থ্যাঙ্কস আবার হেল্প করার জন্য। সাবধানে বাসায় যাবেন, আসি। আচ্ছা। আকাশ বাইক নিয়ে চলে গেলে মায়া লাইব্রেরিতে ঢুকতে ঢুকতে বলে, বেটা এমন কেন? একটু কথাও বলে না ঠিক মতো। কপালটায় কেমন চিন্তা রেখে পড়ে গিয়েছে, একটু হাসি নেই মুখে। ভালোভাবে একটু কথা বললে কি হয়? অন্যদিকে আকাশ বাইক নিয়ে একটু সামনে যেতে হঠাৎ ওর ব্যাগে থাকা আইপ্যাডটা শব্দ আর ভাইব্রেট করতে শুরু করে। আকাশ দ্রুত ব্যাগ থেকে আইপ্যাডটা বের করে দেখে জিপিএস অন হয়েছে আর লোকেশন মীরা রোডে দেখাচ্ছে। আকাশ অবাক হয়ে যায়, কারণ ও ভেবেছিল ওরা সালাম রোডে থাকবে। আকাশ কি করবে এখন? ওর বাকি টিম মেম্বাররা সবাই সালাম রোডে। আকাশ আর কিছু না ভেবে আইপ্যাডের লোকেশন ফলো করে যেতে থাকে একাই। যেতে যেতে একটা বড় অসম্পূর্ণ বিল্ডিং দেখতে পায়। আকাশ বাইকটা আড়ালে পার্ক করে বাইক থেকে নেমে আইপ্যাড নিয়ে বিল্ডিংয়ের কাছে গিয়ে দেখে স্ট্রং সিগন্যাল দিচ্ছে। আকাশ ওর পিস্তলটা লোড করে আস্তে আস্তে আশেপাশে তাকিয়ে হেগোতে থাকে। কি আছে সামনে আকাশ কিছুই জানে না। বিল্ডিংটা 15 তলা, 2টা সিঁড়ি। আকাশ ডান পাশের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সাবধানে উপরে উঠছে, কিন্তু কাউকেই দেখছে না। আকাশ 5 তলায় উঠার সাথে সাথে জিপিএস অফ হয়ে গেল। প্রীতম 5 তলা থেকে দেখে একটা বড় সাদা গাড়ি দ্রুত চলে যাচ্ছে। তার মানে ওরা এবারও পারেনি। কিন্তু আকাশের অনেক রাগ হচ্ছে, একটুর জন্য ধরতে পারেনি ও। আকাশ নিচে এসে বাকিদের ফোন দিয়ে বলে, তোরা সবাই চলে যা, মীরা রোডে ছিল ওরা, একটুর জন্য ধরতে পারেনি। কি বলিস? ও শিট। যাক, সমস্যা নেই। তবে আমার ধারণা ঠিক আছে, ওরা আমার টার্গেট করা জায়গাগুলোতেই যাচ্ছে। ও নেক্সট টাইম আর ভাগতে পারবে না দোস্ত। তোরা বাসায় চলে যা। ওকে। আকাশ ফোন রেখে আবার আরেক পয়েন্টে লোকদের ফোন দেয়। হ্যালো, আপনাদের ওখান থেকে কি কোনো বড় সাদা গাড়ি বের হয়েছে বা ঢুকছে? না স্যার, এখানে কোনো গাড়ি আসেনি বড়। আচ্ছা, বুঝেছি। আপনার চোখ কান খোলা রাখুন। জি স্যার। আকাশ ফোনটা রেখে চুপচাপ দাঁড়িয়ে কিছু ভাবে, তারপর সবকিছু গুছিয়ে বাইকটা নিয়ে আবার লাইব্রেরিতে চলে যায় যেখানে মায়া আছে। আকাশ বাইক রেখে ভেতরে ঢুকে দেখে মায়াও বের হবে। মায়া আকাশকে দেখে চমকে যায়। আকাশ বাইরে গিয়ে দাঁড়ায়। মায়া দ্রুত চলে আসে। বাইরে এসে আকাশকে বলে, আপনি জাননি? গিয়েছিলাম, কাজ শেষ। আপনার জন্য আজ অনেক উপকার হয়েছে, তাই ধন্যবাদ দিতে আসলাম। মায়া আকাশের কথা শুনে অবাক হয়ে বটে, কিন্তু কিছু বুঝতে পারে না। মায়া বলে, আমি আপনার আবার কি উপকার করলাম? আচ্ছা, এখন বলুন, কোথাও যাবেন? আই মিন ক্লাস আছে? না, হোস্টেলে যাব। আচ্ছা, উঠুন বাইকে। মায়া কি বলবে বুঝতে পারছে না। আকাশের মতো ছেলে যে ওকে এতটা মূল্য দেবে ও স্বপ্নেও ভাবেনি। মায়া মনে মনে অনেক খুশি হয়। মায়া বাইকে উঠে বসলে আকাশ বাইক চালিয়ে যেতে থাকে। অনেকটা সময় পর মায়া বুঝলো ওরা বাসার দিকে যাচ্ছে না। মায়া মনে মনে বলে, এটা তো বাসার রাস্তা না, তাহলে উনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? নিয়ে যাক, যেথায় খুশি, ওনার সাথে কোনো ভয় নেই আমার। এই ভেবে মনের অজান্তে আকাশকে শক্তভাবে পেছন থেকে জড়িয়ে ধরে মায়া। আকাশ মায়ার এভাবে জড়িয়ে ধরতে একটু নড়ে চড়ে ওঠে। এভাবে এত মায়ায় আগে কখনো কেউ জড়িয়ে ধরেনি। মায়া কিছুক্ষণ পর বুঝতে পারে ও আবেগের বশে লজ্জাজনক কাজ করে ফেলেছে। মায়া ঠাস করেই আকাশকে ছেড়ে দেয়। আকাশ বাইক স্লো করে বলে, ধরে বসুন, নাহলে পড়ে যাবেন। মায়া লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। লজ্জা নিয়ে এবার খুব সাবধানে আকাশকে ধরে মায়া। এরপর অনেক দূর গিয়ে আকাশ বাইক থামায়। মায়া তাকিয়ে দেখে এটা একটা জায়গা, এখানে অনেক গাছপালা আছে, অনেক ধরনের ফুলের বাগান আছে। শহরে যেরকম একটা প্লেস আছে মায়া কল্পনাও করেনি। মায়া আর আকাশে নামে। মায়া বলে ওঠে,
জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা এখানে কেন? এটা একটা ক্যাফে, আমার পছন্দের একটা ক্যাফে। আমার ফ্রেন্ডের মাঝে মাঝে আসে এখানে। চলুন ভিতরে যাই। ও জি চলুন। আকাশ মায়াকে নিয়ে ভেতরে যায়। অনেকগুলো টেবিল, প্রতি টেবিলেই কাপল আছে, সবাই সবার ভালোবাসার সাথে। খোলামেলা পরিবেশ আর প্রকৃতির ছোঁয়া, সবার মনেই ভালোবাসা জাগায়। মায়া দেখে আকাশ ওকে নিয়ে সবাইকে পাশ করে ভেতরে একটা জায়গায় নিয়ে গেল। বেশ সুন্দর একটা জায়গা, বাইরের থেকে ভিতরের এই জায়গাটাই সবচেয়ে বেশি সুন্দর। মায়া শুধু মুগ্ধ হয়ে দেখছে। বসুন। মায়া বসে আর আকাশকে প্রশ্ন করে, এখানে কেউ আসে না কেন? হঠাৎ পেছন থেকে কেউ বলে, কারণ ভাবি এটা শুধু আকাশের জন্য, এখানে অন্য কারো বসার সুযোগ নেই। আরে ফাহিম, কেমন আছিস দোস্ত? ফাহিমকে জড়িয়ে ধরে বলল আকাশ, খুব ভালো দোস্ত, কিন্তু তুই খুব খারাপ। আহা, কেন? তুই এত সুন্দর ভাবিটাকে বিয়ে করেছিস, অথচ আমাকে দাওয়াত পর্যন্ত দিসনি। ফাহিমের কথা শুনে মায়া লজ্জা পাবেই না অবাক হবে কি করবে বুঝতেই পারছে না। আকাশ মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া সেই লজ্জা পাচ্ছে, বোকা হয়ে গেছে। আকাশের মনে একটু মজা করার ইচ্ছা হয়, তাই আকাশ বলে, আর বলিস না ভাই, মা জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে, কাউকে বলেনি। জানিস তো আমি কি করি। একটু আগে ফাহিমের কথা শুনে যতটুকু অবাক না হয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি অবাক বা শখ হয়েছে মায়া আকাশের কথায়। মায়া আকাশের দিকে অবাক নয়নে তাকিয়ে দেখে আকাশ মুচকি হাসছে। হঠাৎই আকাশ মায়াকে একটা চোখ টিপ দেয়। মায়ার লজ্জায় আর কেমন জানি একটা মনে হচ্ছে, ওর গলা শুকিয়ে যাচ্ছে। তাই দ্রুত এক গ্লাস পানি খেয়ে একটু শান্ত হয়। আচ্ছা বুঝছি, এবার বস। তোর পছন্দের খাবারের অর্ডার আমি দিয়ে এসেছি। তোকে গেট দিয়ে ঢুকতে দেখতেই তোদের জন্য অর্ডার করে দিয়েছি। বাহ, এই না হলি বন্ধু। তুই থাম, ভাবির সাথে একটু কথা বলে নেই। তা ভাবি, আপনার নাম কি? মায়া যে কি বলবে বুঝতে পারছে না। ওর মনে একটাই প্রশ্ন ঘুরছে যে আকাশ সত্যিটা বলল না কেন। মায়া আকাশের দিকে তাকিয়ে দেখে এখনো সেই বাঁকা হাসিটা দিচ্ছে। মায়া আস্তে করে বলে, জি মায়া। বাহ, খুব সুন্দর নাম। জানেন ভাবি, আপনার এই স্বামীটা খুব ভালো। আজ আমি যদি আমার পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি, তা শুধু এই বন্ধুটার জন্য। এই যে দেখছেন ক্যাফেটা, এটা সম্পূর্ণ ওর টাকায় বানিয়েছি। এই গাছপালা, ফুলের বাগান সব ওরই বুদ্ধি, ওরই সব কিনে দেওয়া। আজ ও না থাকলে আমাকে আমার বাবা মাকে নিয়ে পথে বসতে হতো। মায়া রীতিমতো আজ অবাকের উপর অবাকই হচ্ছে। একটা মানুষ যে এতটা ভালো হতে পারে মায়ার জানা ছিল না। মায়া আকাশের দিকে আবার তাকায়। আকাশ অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছে। মায়া যেন মুগ্ধ হয়ে যাচ্ছে আকাশকে দেখে। আকাশ ফাহিমকে বলে উঠে, দোস্ত রাখতো, তোকে এগুলো বলতে না করেছে না? আরে রাখতো। জানেন ভাবি, আমার এই ক্যাফেতে আকাশ শুধু ওর সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষগুলোর সাথে আসে। আপনিও কিন্তু এখন প্রিয় একজন, বুঝলেন? মায়া আকাশের দিকে তাকায়। প্রতিনিয়ত শুধু অবাকই হচ্ছে। আকাশ ওকে এত গুরুত্ব দিচ্ছে, ভাবতেই মায়ার কেমন জানি লাগছে। জি ভাইয়া, বুঝেছি। শুনেন ভাবি, আপনার জন্য স্পেশাল খাবার আনতে বলেছি, ওই তো নিয়ে এসেছে। দোস্ত, তোরা খাওয়া দাওয়া কর, আমি পরে আসছি। আরে তুইও বস, আমাদের সাথে খা। না না দোস্ত, আমার ওদিকে কাজ আছে, তোরা এনজয় কর। আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। ফাহিম চলে গেলে আকাশ মায়াকে খাবার বেড়ে দেয়। মায়া শুধু আর চোখে আকাশকে মুগ্ধ হয়ে দেখছে, আর ওর প্রতি ভালো লাগাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। রাগ করলেন? ওকে সত্যিটা বলেনি বলে? না না, বুঝতে পেরেছি, আপনি মজা করেছিলেন। আসলে দেখতে চেয়েছিলাম ও কি বলে আপনাকে নিয়ে। আপনি খুব ভালো একটা মানুষ, সবাইকে সাহায্য করেন, সবার পাশে দাঁড়ান। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাটা তো আমাদের একজন মানুষ হিসেবে কর্তব্য, তাই না? হ্যাঁ, তবে আপনি সবার থেকে অনেক আলাদা। সব মেয়ের স্বপ্ন আপনার মতো কাউকে তার জীবনসঙ্গী হিসেবে পাওয়া। কথাটা বলেই মায়া জিহ্বায় কামড় দেয়। ইস, বলতে বলতে ও কি বলে ফেলল। লজ্জায় মায়ার মাথা কাটা যাচ্ছে। আকাশ বলে, সেই সুযোগ আর হলো কই, কেউ তো আজ অব্দি পছন্দই করল না। নিন, শুরু করুন। মায়া আর কিছু বললই না লজ্জায়। লজ্জা মাখা মুখখানা নিয়ে খাওয়া শুরু করে। সাথে আকাশও। খাওয়া দাওয়া শেষ করে মায়া বলে,
একটা প্রশ্ন করতে পারি? কিছু মনে না করলে। জি করুন। আমাকে এখানে নিয়ে এলেন যে? আমার উপকার করেছেন তাই একটা ট্রিট দিলাম। তাহলে আমাকেও যে আপনাকে ট্রিট দিতে হয়? আপনিও তো আমার সবচেয়ে বড় উপকার করেছেন। চলুন উঠি। আকাশ উঠে হাঁটা শুরু করে। মায়া উঠে আকাশের পেছনে যেতে যেতে মনে মনে বলে, লোকটা এমন কেন? শয়তানের হাড্ডি একটা। ঠিক মতো কথাই বলে না। বুঝলাম না শুধু আমাকে এখানে আনলো কেন? আমি কি তার প্রিয় কেউ? ফাহিম ভাইয়া তো বলল। উফ, বুঝি না কিছু। এরপর মায়াকে নিয়ে আকাশ ওর হোস্টেলের সামনে চলে যায়। মায়া বাইক থেকে নামতেই আকাশ ডাক দিয়ে বলে, আপনার ফোনটা দিন। মায়ার ফোনটা বের করে আকাশকে দেয়। আকাশ মায়ার ফোন নিয়ে কি যেন করলো, তারপর ওকে দিয়ে বলল, আমার নাম্বার সেভ করে দিয়েছে, যে কোনো প্রকার প্রয়োজনে কল করবেন, যখন খুশি তখন। মায়া মাথা নাড়িয়ে আচ্ছা বলে। এরপর আকাশ ওর বাসার দিকে চলে যায়। মায়ার খুব খুশি খুশি লাগছে, এরকম একটা মানুষ ওর সাথে আছে। ভাবতেই নিজেকে এই শহরের রানী মনে হচ্ছে মায়ার। মায়াও হাসি মুখে হোস্টেলের ভেতরে চলে যায়। রাত 10টা। আকাশ কালকের কথা ভাবছে, কালকে কোথায় ওরা যেতে পারে। আকাশ এবার একটা আইডিয়া করে। আকাশ ওর টিম মেম্বারদের ফোন দেয়। কালকে একটা কাজ করব। কি দোস্ত? কালকে আমরা 5 জন, প্রতিজনের সাথে আরও 5 জন থাকবে, মানে মোট 25 জন মিলে 5 জায়গায় থাকবো। কালকে যেভাবেই হোক ওদের দৌড়তেই হবে। কি বলিস তোরা? হ্যাঁ দোস্ত, এটাও ভালো হবে। আমি ডিপার্টমেন্টে বলে দিয়েছি কে কোন জায়গায় থাকবি, আমি মেসেজ করে দিব। আচ্ছা ওকে, তাহলে সকালে দেখা হচ্ছে। ওকে। আকাশ ফোন রেখে সব কিছু গুছিয়ে নেয়। এখন ঘড়িতে 10:56। আকাশ ভাবছে মায়াকে কল দেবে কিনা, আবার ভাবছে ঘুমিয়ে পড়েছে কিনা। আকাশ আর না ভেবে কল দিয়েই দেয়। রিং হওয়ার সাথে সাথে মায়া কল রিসিভ করে। হ্যালো। হাই, আপনি কি আমার কলের অপেক্ষা ছিলেন নাকি? রিং হওয়ার সাথে সাথে রিসিভ? না মানে ফোনটা হাতেই ছিল। বুঝেছি। গেছেন রাতে? হ্যাঁ, আপনি? না, পরে খাবো। কি? আপনি না ঠিকমতো খাবার দাবার খান না, এটা কিন্তু ঠিক না। আচ্ছা খাবো, তা ঘুমাবেন না? একটু পরে। আচ্ছা রাখি, পরে কথা হবে। আকাশ ঠাস করেই ফোনটা রেখে দেয়। হ্যালো হ্যালো, এ কি উনি ফোন রেখে দিল? এটা কোনো কথা? এতক্ষণ যাবৎ ওনার ফোনে অপেক্ষা ছিলাম, আর বেটা কথা না বলেই রেখে দিল। বজ্জাত, পাজি, কুত্তা, বিড়াল, পচা। মায়া এভাবে আকাশকে বকা দিতে দিতে হঠাৎই ওর ফোনে একটা মেসেজ আসে। মায়া মেসেজটা পড়ে স্তব্ধ হয়ে যায়। মায়া দেখে আকাশের মেসেজ। মেসেজে লেখা ছিল, নিচে আসুন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মায়ারও খুব ইচ্ছা হচ্ছিল আকাশকে একটু দেখবে, কিন্তু সেই ইচ্ছেটা প্রকাশ করতে পারছিল না। তবে অজান্তেই ওর ইচ্ছাটা পূরণ হয়ে গেল। মায়া চুপি চুপি আস্তে করে নিচে নেমে এসে দেখে সত্যি আকাশ দাঁড়িয়ে আছে। মায়া আকাশের কাছে গিয়ে বলে, হঠাৎ এই সময়? এমনি, চলুন একটু হাঁটি। আচ্ছা। মায়া আর আকাশ পাশাপাশি হাঁটছে। মায়া স্পষ্ট বুঝতে পারছে আকাশ ওর দিকে তাকিয়ে হাঁটছে। মায়া আকাশের দিকে তাকাতেই আকাশ অন্য দিকে তাকাচ্ছে। ব্যাপারটা খুব ভালো লাগছে মায়ার। ওর খুব ইচ্ছা হচ্ছে আকাশের হাতটা ধরে 2-1 পা হাঁটতে। মায়া বারবার আকাশের হাতের দিকে তাকাচ্ছে আর ইতস্তত হচ্ছে। আকাশ বিষয়টা বুঝতে পারে, তাই আর কিছু না ভেবেই ও মায়ার আঙুলে আঙুল ঢুকিয়ে হাতটা শক্ত করে ধরে হাঁটতে থাকে। মায়ার যেন বিশ্বাসই হচ্ছে না। ওর মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। মায়া একবার আকাশের দিকে আর একবার হাতের দিকে তাকাচ্ছে। আজ ওর চেয়ে বেশি কেউ খুশি নয়। ওরা দুজন হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামে। জায়গাটা খুব সুন্দর, একটা বেঞ্চ পাতা, উপরে ল্যাম্পপোস্ট, সামনে বাচ্চাদের ছোট একটা খেলার মাঠ, ঠান্ডা বাতাস, মায়া মিষ্টি একটা ঘ্রাণ পাচ্ছে। খুব ভালো লাগছে সব কিছু ওর কাছে। বসুন এখানে। মায়া আকাশের কথা মতো বেঞ্চে বসে। মায়া কল্পনাও করেনি এরপর ওর সাথে কি হতে চলেছে। মায়া বসলে আকাশ আস্তে করে ঠিক ওর সামনে এসে দাঁড়ায়। মায়া মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ একটা মুচকি হাসি দিয়ে ঠিক মায়ার সামনে ঘাসের উপর 2 হাঁটুতে ভর দিয়ে বসে মায়ার হাত দুটো ধরে ওর 2 হাত দিয়ে আকাশ মায়ার চোখে চোখ রাখে। মায়ার কেমন জানি লাগছে, হৃদস্পন্দন ক্রমশ বেরিয়েই চলেছে। মায়ার মনে হচ্ছে ও এক্ষুনি বেহুশ হয়ে যাবে।
মায়া দেখে আকাশের চোখ দুটো কি যেন বলতে চাচ্ছে। মায়া শুধু পাথর হয়ে আছে, একদম জমে গিয়েছে আকাশের স্পর্শে। এবার আকাশ বলে, আমি কোনো সিনেমার নায়ক না যে অনেক কিছু করে তোমাকে খুশি করব। আমি বাস্তববাদী। আমি জানি তোমার মনে আমায় নিয়ে কি চলে। এই 2-1 দিনই তুমি কেমন তা আমি সব জেনে ফেলেছি। তোমাকে অপছন্দ করার কোনো প্রশ্নই ওঠে না। বরং সেদিন যে শাড়ি পরেছিলে ঠিক সেদিন রাত থেকে তোমাকে শুধু আমার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এত কিছু বলতে পারবো না, শুধু একটা কথা বলতে চাই, আমাকে বিয়ে করবে? আমার এই সংগ্রামের জীবনের অংশ হবে মায়া। একটা ডায়মন্ডের আংটি দিয়ে আকাশ কথাগুলো বলে মায়াকে। মায়ার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। কেন ঝরছে তা ও নিজেও জানে না। যে পুরুষ জাতি একদিন ওকে নষ্ট করতে চাচ্ছিল, আজ সেই পুরুষ জাতির একজনই ওর জীবনের কষ্টগুলোকে মুছে দিয়ে অনেকগুলো ভালোবাসা দিতে চায়, ওর জীবনের সঙ্গী হতে চায়। এরকম একজন বীর পুরুষকে না বলার কোনো প্রশ্নই নেই। মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর ওর আঙ্গুলটা এগিয়ে দেয়। আকাশ সেই মন কারা হাসিটা দিয়ে মায়াকে রিংটা পরিয়ে দেয়। মায়া অনেক কেঁদে দেয় খুশিতে। ওর মতো সামান্য মেয়েকে কেউ এতটা আপন করে নেবে ও কখনো ভাবেনি। আকাশ মায়ার পাশে বসে মায়াকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে, তোমার দ্বারের কাছে আর কেউ আসতে পারবে না। এখন থেকে তুমি শুধু আমার, আর কারো সাহস নেই আমার প্রাণের দিকে নজর দেবে, আর যে দিবে তার চোখ আমি উপড়ে ফেলবো। মায়াও আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রীতম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই মিশনটা শেষ হওয়া মাত্রই তোমাকে বিয়ে করব। আমার মাও রাজি, সে তো শুনে খুব খুশি। কাল মায়ের সাথে একবার দেখা করো। মায়ের মনে হচ্ছে ওর ঝুড়িতে কেউ অনেকগুলো খুশি একসাথে দিয়ে গেল। মায়া মাথা তুলে আকাশকে বলে, সত্যি আল্লাহ যেন আপনাকে কখনো আমার কাছে থেকে দূর না করে। আপনার মতো একজনকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাকে কখনো হারাতে চাই না। তোমাকে একা রেখে কোথাও যাব না। আমি চলে গেলে তোমাকে দেখবে কে? আমিও যাব না। এরপর আকাশ মায়াকে ওর হোস্টেলে পৌঁছে দেয়। মায়া ভেতরে ঢুকতে নিলে আকাশ বলে, মায়া। মায়া ঘুরে তাকায় আর আকাশের কাছে যায়। জি। আকাশের মায়াকে ওর একদম কাছে এনে ওর কপালে গভীর একটা চুমু দিয়ে বলে, বউটাকে ভালোবাসি। মায়া কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বলে, আমিও অনেক ভালোবাসি। যাও এখন গিয়ে ঘুম দাও। কাল আমার অনেক বড় একটা মিশন আছে, দোয়া করো। জানি না কি হবে কাল, তাই মনের কথাটুকু বলে দিলাম। আকাশের এই কথা শোনা মাত্রই মায়ার বুকে ছেদ করে ওঠে। মায়া অস্থির হয়ে বলে, কি বললেন? আপনার কিছু হবে না তো? তোমার আর আম্মুর দোয়ার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। মায়া আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। যাও, আল্লাহ চাইলে সামনে দেখা হবে। মায়া কান্নায় করছে শুধু, আকাশকে যেতেই দিতে চাচ্ছে না। কেন জানি মায়ার মনে হচ্ছে আর আকাশের সাথে ওর দেখা হবে না। আকাশ মায়াকে অনেক বুঝিয়ে উপরে পাঠিয়ে দেয়। আকাশ জানে কালকের মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ কাল কোনোভাবেই বাঁচার সুযোগ নেই শত্রুপক্ষের। আকাশ বাসায় ফিরে রায়হান সাহেবকে সবটা জানায়, সাথে আরও কিছু লোক নেয়। পরদিন সকাল 5টা ফজরের নামাজটা পড়ে আকাশ সব কিছু নিয়ে রেডি হয়। আকাশের মা বাইরে সোফায় বসে চিন্তা করছে ছেলের জন্য। আজ তারও কেন জানি অনেক চিন্তা হচ্ছে। আকাশ রেডি হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওদের বেইজে চলে যায়। সেখানে সবাই আছে। বেইজে আজ আমাদের অনেক বড় একটা মিশন, শুধু একটা না, দুটো। মানে? আমরা প্রথমে হার্ড ডিস্কটা রেস্কিউ করব। তারপর যার কাছে হার্ড ডিস্ক ছিল তাকে ধরে যেভাবেই হোক ওর বসের আস্তানাটা ঠিকানা জেনে নিয়ে সেখানে গিয়ে অ্যাটাক করে সবগুলোকে শেষ করে দেব। সবাই এখান থেকে স্পেশাল ব্লুটুথ আর জিপিএস নিয়ে নিন। আমাদের চিপ এবং তার টিম আমাদের লোকেশন খেয়াল রাখবে, যাতে আমাদের প্রয়োজনে আর লোক পাঠাতে পারে। আপনারা সবাই একটা বিষয় খেয়াল রাখবেন, যে মেইন তাকে মারবেন না, তার ঠিক পা বরাবর গুলি করবেন। আর আমি তো আছি, সবাই সবার আর্মস লোড করে নিন। আজ চরম একটা মিশন হবে। গুড লাক সবাইকে। ইয়েস স্যার। কোলাহল বাড়ার আগেই সবাই 5 জায়গায় চলে যায়। প্রতি 5 জায়গায় 5 জন করে বিভিন্ন পয়েন্টে লুকিয়ে পড়ে। আকাশ আইপ্যাড নিয়ে বসে আছে, বাকিরা এদিক ওদিক খেয়াল রাখছে। হঠাৎই আকাশের ফোনটা বেজে ওঠে। আকাশ দেখে মায়া কল করেছে। ও কল রিসিভ করে। হ্যালো,
আপনি কোথায়? ঠিক আছেন তো? আমি আম্মুর কাছে আছি। ঠিক আছে, চিন্তা করো না। আম্মুকেও চিন্তা করতে না করো। ভালো করেছো, আম্মুর কাছে এসেছো। আম্মুর খেয়াল রাখো আর দোয়া করো। এখন রাখি। হ্যালো হ্যালো। কি রে, কি বললো? বললো চিন্তা করতে না, সব ঠিক আছে। মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। কিন্তু চিন্তা তো এসে পড়ে, একটা মাত্র ছেলে। আল্লাহ তুমি রক্ষা করো। সবাই চুপচাপ বসে আছে। আকাশ চা খাচ্ছিল। হঠাৎই জিপিএস অন হয়। আকাশ চায়ের কাপটা রেখে দেখে ও যে জায়গায় আছে ঠিক সেই জায়গাটায় জিপিএস দেখাচ্ছে। আকাশ সবাইকে বলছে, বি অ্যালার্ট, জিপিএস অন হয়েছে, সবাই হিরো মিয়া রোডে আসুন, বাকিরা আমার সাথে। এরপর আকাশ এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর সাথে বাকি 4 জনকে নিয়ে জিপিএস ফলো করে একটা বিল্ডিংয়ে ঢুকে। বিল্ডিংয়ের 2 তলার একটা রুম থেকে স্ট্রং সিগন্যাল আসছে। আকাশ আর এক মুহূর্ত সময় না দাঁড়িয়ে জোরে লাফ মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে 7 জন মিলে ল্যাপটপে হার্ড ডিস্কে ক্র্যাক করার চেষ্টা করছে। আকাশদের দেখে যারা মারতে এগিয়ে আসছিল, আকাশ ফাঁথি তাদের হেড শট করে 3 জনকে মেরে ফেলে, বাকিদের ধরে ফেলে। আকাশ এই কাঙ্ক্ষিত হার্ড ডিস্কটা হাতে পায়। সেটা ওর ব্যাগে ভরে এবার বাকি 4 জনকে দড়ি দিয়ে বেঁধে টর্চার শুরু করে। বল তোদের বস কোথায়? বলুম না। বলবি না? দাঁড়া। আকাশ ওর পিস্তল দিয়ে ঠাস ঠাস করে একটা 2 পাই মারে। সে ব্যথায় কান্না শুরু করে। বল, এবার বলবি? না, মরে গেলেও বলুম না। ঠিক আছে, তাইলে মর। আকাশ একটাকে ঠাস করে গুলি করে মেরে ফেলে। যেটার পায়ে গুলি লেগেছিল ও দ্রুত বলে, ভাই কইতাছি। বল। এরপর ওরা ওদের বসের নাম ঠিকানা সব বলে। আকাশ ওদের ল্যাপটপ, ফোন আর যাবতীয় সব নিয়ে ঠাস ঠাস করে বাকি 2টাকে মেরে সবাইকে নিয়ে রওনা দেয় বসকে ধরতে। যে খারাপ পথে চলে তার কোনো মাপ নেই, তোদের জন্য দেশের ক্ষতি হয়। আকাশ বসের কাছে যাওয়ার আগে যে ল্যাপটপ মোবাইল পেয়েছে তা থেকে বসের নাম্বার নিয়ে ট্র্যাক করে। সঠিক জায়গার নাম পেয়ে আকাশ প্ল্যান করে সবাইকে নিয়ে। আমরা মোট 50 জন আছি। প্রতি 10 জন 4 দিক থেকে ঢুকবে, বাকি 10 জন বাইরে লুকিয়ে থাকবে, একটা শত্রু যেন বাঁচতে না পারে। আর বাকিরা বিভিন্ন পয়েন্টে এই বোমাগুলো ফিট করে দেবেন। প্রয়োজনে তা ব্লাস্ট করবেন। যত শত্রুর সামনে আসুক, হার মানবেন না কেউ। বেস্ট অফ লাক সবাইকে। ইয়েস স্যার। সালমান, শামিম, রবিন আর নীরব, তোরা সবাইকে লিড দিবি। ওকে দোস্ত। তাহলে চলুন সবাই। আকাশ বাকিদের নিয়ে রওনা হয় বসের আস্তানায়। অন্যদিকে বস, কেউ তো ফোন ধরতেছে না, খালি কেটে দেয় সবাই। মানে কি কস? ওরা ফোন কাটবো কে? কি হয়েছে অগো? তুই লোক পাঠাইছস? জি বস। হঠাৎই ফোন বেজে ওঠে। হ্যালো ভাই, এখানে তো আমাদের সব লোকরে মাইরা ফেলছে। কি? তুই তাড়াতাড়ি চলে আয়। স্পাই চুপ হয়ে যায় আর কথা বলে না। কি রে, কি হয়েছে? কথা বলছিস না কেন? বস, আমাগো লোকগত মাইরা হার্ড ডিস্ক নিয়ে গেছে। এখন কি? হঠাৎই বসের রুমে একজন দৌড়ে এসে বলে, বস, আমাগো তো 4 দিক থেকে অনেক আর্মি ঘেরা ফালাইছে, গোলাগুলি শুরু হইয়া গেছে। শালারা সব মরবো আজকে। ওরা কোথায় এসে জানে না, সবগুলারে মার, একটাও যেন না বাঁচে। তোরা যা। আমার কাছে কেউ আইতে পারবি না, আমার গ্যাং এতটা ছোট না, তোকে মতো 100 মারার ক্ষমতা আছে আমার। আকাশ পুরো ব্যাটালিয়ন নিয়ে অ্যাটাক করে সামনে আগাচ্ছে আর ঠাস ঠাস করে এক একটা পড়ে যাচ্ছে গুলি খেয়ে। প্রচুর গোলাগুলি হচ্ছে, একের পর এক শত্রু আসছে। হঠাৎই খবর পায় আকাশ ওর কয়েকজন লোক গুলি খেয়েছে। আকাশ যেমন ভেবে চেয়েছিল ঠিক তেমনটা হচ্ছে না, পরিস্থিতি খুব খারাপ হচ্ছে ধীরে ধীরে। আকাশ আর না পেরে পরপর 2টো গ্রেনেড মারে, বাকিরাও সমানই গোলাগুলি করছে। অন্যদিকে মায়া, মনটা কেমন জানি করছে, অস্থির লাগছে খুব। প্রীতম ঠিক আছে তো? ওর ফোন দাও, ও ঠিক আছে তো? মা, আপনি শান্ত হন, আল্লাহ ভরসা। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। মায়া কয়েকবার আকাশকে ফোন দিলেও আকাশ ফোন ধরছে না। মায়ারও খুব টেনশন হচ্ছে, হাত পা কেমন লেগে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে চিন্তায়। আকাশের আম্মু কেমন জানি করছে, মায়া কোনোভাবেই তাকে শান্ত করতে পারছে না।
এদিকে আকাশের বাকি টিম মেম্বাররা শত্রুদের উপর জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। প্রীতমের কাছে আরও আর্মি পাঠানো হয়েছে। আকাশ গুলি করতে করতে হঠাৎ ওর ম্যাগাজিন শেষ হয়ে যায়, আর সাথে সাথেই পেছন থেকে 3টা গুলি এসে আকাশের গায়ে লাগে, আর আকাশ ঠাস করে নিচে পড়ে যায়। আকাশ দোস্ত, স্যার। আকাশ নিথর হয়ে পড়ে আছে। অন্যদিকে আকাশের মা আর মায়া বাসায় বসে খুব চিন্তা করছিল। অনেকটা সময় হয়েছে আকাশের কোনো খবর নেই। আকাশের মা তো সেই কবে থেকে অস্থির হয়ে আছে, এদিক ওদিক করছে। হঠাৎই আকাশের আম্মুর ফোনটা বেজে ওঠে। হ্যালো আন্টি, আমি সালমান। সালমান, বাবা তুমি কাঁদছো কেন? আমার আকাশ ঠিক আছে তো? আন্টি, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন, আমরা গাড়ি পাঠাচ্ছি তাড়াতাড়ি। আকাশের আম্মু স্তব্ধ হয়ে যায়। তার দুনিয়া যেন মুহূর্তে অন্ধকার হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলে। একটা মাত্র ছেলে, তাহলে সেও কি বাবার মতো? আকাশ! আম্মু কি হয়েছে? আম্মু, আমার আকাশ হাসপাতালে? কি? এরপর আকাশের আম্মু আর মায়া দ্রুত হাসপাতালে চলে আসে। দুজনই কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তারা দেখে অনেক আর্মি একসাথে দাঁড়িয়ে আছে। আকাশের আম্মু কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে বলে, আমার আকাশ কোথায়? আমার আকাশ! সাথে মায়াও বলছে, উনি কোথায়? ওনার কি হয়েছে? আপনারা বলছেন না কেন? সালমান স্বামী মিশে মায়া আর আকাশের মাকে শান্ত করার চেষ্টা করে। আমার আকাশের কি হয়েছে আমি জানতে চাই, আমাকে দয়া করে কেউ বলো। আন্টি, ওর গায়ে 3টে গুলি লেগেছে, খুব খারাপ অবস্থা ওর। পারেনি আন্টি, আমরা ওকে বাঁচাতে পারিনি। কি? হোলি আর বেঁচে নেই? বেঁচে আছে, তবে খুব খারাপ অবস্থা। ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে। মায়া আর আকাশের আম্মু হাউমাউ করে কান্না করছে। সাথে আকাশের বন্ধুরা আর সাথীরাও নীরবে চোখের জল ফেলছে। রায়হান সাহেবও তাদের মাঝে একজন। বাইরের দেশ থেকে বড় ডাক্তার আনানো হয়েছে। দীর্ঘ 4 ঘন্টা কেটে যায়। ডাক্তার রুটি থেকে বের হয়ে আসে। মায়া আর আকাশের আম্মু ডাক্তারের কাছে দৌড়ে যায়। ডাক্তার, আমার ছেলেটা কেমন আছে? ও সুস্থ আছে তো? বলুন না ডাক্তার, বলুন। দেখুন, আমরা আমাদের কাজ করেছি, এখন বাকিটা মহান আল্লাহর হাতে। তার যদি সময় মতো জ্ঞান আসে তাহলে সে বেঁচে যাবে, তবে রোগীর অবস্থা বেশি ভালো না। 3টা গুলি খেয়ে উনি যে এখনও শ্বাস নিচ্ছে তাই অনেক। আপনারা সবাই আল্লাহকে ডাকুন। ডাক্তারের কথা শুনে আকাশের মা আরও ভেঙে পড়ে, আরও কান্না শুরু করে। ডক্টর, আমি একটু ওনার কাছে যেতে পারি? শুধু একটু দেখবো প্লিজ। দেখুন, এখন তো যাওয়া সম্ভব না। ওনাকে কেবিনে শিফট করলে তারপর যেতে পারবেন, অপেক্ষা করুন। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। আকাশকে কেবিনে শিফট করলে মায়া আকাশের কাছে যায়। মায়া দেখে আকাশের নিথর নীল বর্ণের ফ্যাকাশে মুখটা একদম নিষ্প্রাণ হয়ে আছে। মায়ার ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না আসে। মায়া চোখের জল ছেড়ে দেয়। মায়া আকাশের কাছে বসে ওর হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি উঠুন না, আর কত ঘুমাবেন? আমাকে বিয়ে করবেন না? আপনি না বললেন আমাকে একা রেখে কোথাও যাবেন না, তাহলে কেন আজ একা করে চলে যাচ্ছে? আমাকেও নিয়ে যান সাথে। কিভাবে আপনাকে ছাড়া থাকবো? আমার কথা না হয় বাদ দিলাম, নিজের মায়ের কথা ভাবুন। তাকে নিঃস্ব করে দিয়ে যাবেন আপনি? কি নিয়ে সে বেঁচে থাকবে বলুন? ফিরে আসুন প্লিজ, প্লিজ ফিরে আসুন, ফিরে আসুন না। মায়া অঝরে কাঁদতে থাকে। হঠাৎই মায়ার ফিল হয় আকাশের আঙ্গুলগুলো নড়াচড়া করছে। মায়া মাথা তুলে তাকিয়ে দেখে আকাশ চোখ খুলেছে, চোখের ইশারায় বলছে, আমি ঠিক আছে। মায়া কাঁদতে কাঁদতে আকাশকে জড়িয়ে ধরে। বাইরে বাকিরাও ভেতরে চলে আসে। ডাক্তার চেক আপ করে বলে, উনি এখন ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। আকাশের একপাশে ওর আম্মু আর মায়া জড়িয়ে ধরে শুধু কান্না করছে। আকাশের চোখের কোণা থেকেও পানি পড়ছে। ওয়েল ডান মাই বয়, তুমি আসলে রিয়েল ওয়ারিয়ার। তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসো। আর হ্যাঁ, তোমার এই মিশনটাও সাকসেসফুল হয়েছে। শয়তানগুলো সব ধরা পড়ছে। তো তোমাকে আমি 4 মাসের ছুটি দিচ্ছি, সুস্থ হও আর এবার বিয়েটা করে ফেলো। মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। আকাশ ইশারায় আচ্ছা বলে, আর অনেক খুশিও হয়। তারপর আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। মায়া আকাশকে সেবা করে, যার জন্য আকাশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর মায়ার সাথে আকাশের
বিয়ে ঠিক হয়। আজ আকাশ আর মায়ার বিয়ে। তো নানা ধরনের নিয়ম শেষ করে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। আকাশ এখন বাসর ঘরে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা ওকে ধাক্কা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে বাহির থেকে দরজা লক করে দেয়। আকাশ ধীরে ধীরে বিছানায় গিয়ে বসে। আকাশ আস্তে আস্তে মায়ার ঘুমটাটা ওঠায়। মায়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ময়দা মেখে আছো, যাও যাও ফ্রেশ হয়ে আসো। তোমাকে এই ময়দা মাখা মুখে দেখে আবার সুন্দরী বলতে পারবো না। মায়া এটা শোনার পর তার লজ্জা মাখা মুখটা রাগের উক্তি লাল হতে থাকে। কি, আমি ময়দা সুন্দরী? আমি ময়দা মাখি, এর আগে মনে হয় দেখেননি? দেখেছি, কিন্তু তখন তোমাকে পেতনির মতো লাগতো। এখন এসব মেখে শেউড়ে গাছের শাকচুনির মতো লাগছে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে যাচ্ছে গো আমার পেতনি বউ? এই, আবার পেতনি বললেন? তাহলে এই পেতনিকে বিয়ে করেছেন কেন? কি করছো? কলার ছাড়ো। বলে জোর করে কলার ছাড়িয়ে নেয়। আচ্ছা বাদ দাও, যাও ফ্রেশ হয়ে আসো। মায়া আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আকাশ তার পোশাক চেঞ্জ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়া কালো একটা শাড়ি পরে বাইরে আসে। আকাশ মুগ্ধ নয়নে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া সোজা বিছানায় এসে মাঝখানে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ে। কি হলো, এভাবে শুলে কেন? মায়া চুপ করে শুয়ে আছে, কিচ্ছু বলছে না। মহারানী রাগ করেছেন, আপনার রাগ ভাঙাচ্ছে, দাঁড়ান। আকাশ কোলবালিশটা সরিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সাথে সাথে এই, কি হলো? ছাড়েন। পেতনিকে জড়িয়ে ধরেছেন কেন? আমার লক্ষ্মী বউটা দেখে রাগ করেছে। আমি কারো উপর রাগিনি, ছাড়েন বলে জোর করতে থাকে আকাশের বাহুদয় থেকে। আকাশ কিছু না বলে চাহার ঠোঁট এক করে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। মায়া লজ্জায় আকাশের বুকে মুখ লুকিয়ে আছে। কি বউটা লজ্জা পেল নাকি? না, ছাড়েন। আকাশ আর মায়া গল্প করছে। মায়া এখনো আকাশের বুকে মাথা রেখে আছে। আচ্ছা শোনেন না। বলো না গো বউ। আমার না একটা আপনার মতো পিচ্চি দুষ্ট ছেলে চাই। কিন্তু আমার তো তোমার মতো একটা মিষ্টি মেয়ে চাই। না, ছেলে। এই বলে তারা তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া করতে থাকে। কয়েক বছর পর সাইদ, কই তুমি? নাস্তা করবে না? আকাশ আর মায়ার ছেলে সাইদ খুব দুষ্টু। এই ছেলেটা না একেবারে শয়তানের হাড্ডি হয়েছে, আমার একটা কথাও শুনে না। আম্মু টুকি। উফ, চলো তোমাকে খাইয়ে দিই। বলেই দৌড় দিল। এক দৌড়ে ওর দিদার কাছে চলে গেল, মানে আকাশের আম্মুর কাছে। কি হলো দাদু ভাই, এমন করে দৌড়ে আসছো কেন? দৌড়ে আসবার কেন? খেতে বলেছি তা খাবে না, সারা ঘর দৌড়ে বেড়াবে, আমার কথা শোনেই না। দাদু ভাই এমন করে না, খেয়ে নাও, তারপর তোমাকে একটা গল্প বলবো। ওকে। তারপর মায়া সাইদকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশ মায়াকে ডাক দেয়। মায়া রুমে গিয়ে দেখে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে সে। কি ব্যাপার, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনার দেরি হচ্ছে? দেরি হলে হোক, তুমি এদিকে আসো। মায়া কাছে গেলে আকাশ মায়াকে তার বাহুদয়ে আবদ্ধ করে নেয়। কি করছেন? ছাড়েন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আমার পাওনা কই? পাওনা দাও, তারপর যাব। দিতে পারবো না। তা বললে তো হবে না। বলেই চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর উফ, রাক্ষস একটা। শুধু তোমার। এবার অফিসে যান। আল্লাহ হাফেজ। সাবধানে যাইয়েন। আল্লাহ হাফেজ। এভাবেই চলছে আকাশ আর মায়ার খুনসুটিময় সংসার। মায়া খুব খুশি আকাশের মতো স্বামী পেয়ে।